আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত বছরই নিহত ৪৫ জন। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পরামর্শ। সাধারণ মানুষ যদি সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সেটা যে যুক্তি দিয়ে আপনি বা যে যুক্তি দেন না কেন, সেটাকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখে। একে অপরকে ব্লেম করে এ সমস্যার সমাধান করা যাবে না। কুড়িগ্রামের ফেলানী হত্যার ৫ বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের শাস্তির আশায় দিন গুনছেন স্বজনরা। বিচারটা এখন হবে কি না ওইটা সঠিক ওনারা আমাদেরকে এটা বলে না। যেদিন আমি বাইসে আছি এতদিন আমি চাইতেই থাকবো, আমি সরকারের কাছে বিচার চাইতেই থাকবো। আশা করি আমি বিচারটা পাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্সের রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে সাহায্য এনে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত। কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামির মধ্যে 3 জনের ফাঁসি আজ রাতেই। রায় কার্যকরে সব প্রস্তুতি সম্পন্ন। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান। দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হলেও আশঙ্কাজনক হারে তা বেড়েই চলেছে। 5 বছরের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে গত বছর সবচেয়ে বেশি ৪৫ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে এ হত্যা বন্ধ করা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানো যেতে পারে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে ভারতের। দৈর্ঘ্যে 4096 কিলোমিটার। আর এই বিশাল সীমান্ত বুকে বড় বিস্ফোরণের নাম সীমান্ত হত্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বিএসএফ কর্তৃক 2010 সালে 74 জন, 2011 সালে 31 জন, 2012 সালে 38 জন, 2013 সালে 29 জন, 2014 সালে 33 জন এবং 2015 সালে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি 45 জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে সীমান্তে। সীমান্তের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত এলাকার জনগণকে নিয়ে ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সীমান্তরক্ষী বাহিনীর আন্তঃযোগাযোগের মাধ্যমে হ্রাস করা সম্ভব সীমান্ত হত্যা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পিপলস টু পিপলস যে কানেকশন আছে, জনসংযোগ আছে, তার চলাচলের ব্যাপারে এই যে চাপ, সেই চাপটা কিভাবে মোকাবেলা করতে হবে সেটি আমার মনে হয় একটি নতুনভাবে এটিকে চিন্তা করতে হবে। ভারতীয়রা বলে যে রাত্রেবেলা কারফিউ দিয়ে দেওয়া হোক। তো কারফিউ একটা আমার কাছে মনে হয় যে এটা একটা নেতিবাচক প্রস্তাব। কারফিউ দিয়ে তো আপনি দুই দেশের সীমান্ত রক্ষা করতে পারবেন না। প্রশ্ন ছিল আন্তর্জাতিক সীমান্ত নীতি ও দ্বিপক্ষীয় শান্তিকালীন সময়ের নৈতিক বিচারে এ ধরনের হত্যা কতটা যৌক্তিক। যে লোকগুলো মারা যাচ্ছে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের সীমানার ভিতরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে একে অপরকে ব্লেম করে এ সমস্যার সমাধান করা যাবে না। আমরা যত সম্পর্কের অন্যান্য যত বিষয় নিয়ে কথা বলি, সাধারণ মানুষ যদি সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সেটা যে যুক্তি দিয়ে আপনি বা যে যুক্তি দেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে গ্রহণ করে না এবং সেটাকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখে। 71-এ ভারতের সহযোগিতা বাংলাদেশকে মিত্র দেশে পরিণত করে। তবে সীমান্তে রক্তপাতে এই মিত্রতা যেন তিক্ততায় পর্যবসিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 5 বছর পার হলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় এখনো দিন গুনছেন তারা। এদিকে বিএসএফ এর বিশেষ আদালতে পুনর্বিচারের রায় অভিযুক্তকে নির্দোষ ঘোষণার পর গত বছরের আগস্টে ফেলানীর বাবা ও কলকাতার একটি মানবাধিকার সংগঠন ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন।
মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় 15 বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর ঝুলে থাকে প্রায় 5 ঘন্টা। মেয়ে হারানোর সেই দুঃসহ স্মৃতি ফেলানীর স্বজনদের পাশাপাশি ভুলতে পারেননি গ্রামবাসীও। তার সাথে চলাফেরা করছি, তার কথা মনে হলে অনেক কষ্ট হয়। বিচারের কথা শুনি কিন্তু বিচার তো পাইলাম না। বিশেষ চাই, খুব বিশেষ চাই। ফেলানী হত্যার 2.5 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হয় বিচার কাজ। 17 দিনের মাথায় 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন আদালত। ফেলানীর বাবা ও মা রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের আবেদন করলে শুরু হয় পুনর্বিচারের কার্যক্রম। 2015 সালের 2 জুলাই পুনর্বিচারের রায়ে অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করা হয়। এরপর রায় প্রত্যাখ্যান করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। এই অবস্থায় মেয়ে হত্যার ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা ও মা। বিচারটা এখন হবে কি না ওইটা সঠিক ওনারা আমাদেরকে এটা বলে না, খালি বলে যে বিচার হবে হবে। এই পর্যন্তই 5টা বছর কাটিয়ে গেল। যেহেতু আমি বাইসে আছি, এতদিন আমি চাইতে থাকবো, আমি সরের কাছে বিচার চাইতেই থাকবো। আশা করি আমি বিচারটা পাবো। তবে আগের রায় সঠিক না হলেও এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী এই পাবলিক প্রসিকিউটর। নতুন বেঞ্চ গঠন হওয়ার পরে নির্ধারিত হবে কোন আদালতে কার নেতৃত্বে বিচারটি হচ্ছে। আমি প্রত্যাশা করি নতুন বছরে প্রথমার্ধেই এই মামলাটির নিষ্পত্তি হলে উভয় রাষ্ট্রের জন্য খুবই মঙ্গলজনক হবে। 2015 সালের 14 আগস্ট ফেলানীর বাবা ও কলকাতার মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদকের যৌথভাবে দাখিল করা রিট আবেদন গ্রহণ করেন ভারতের সুপ্রিম কোর্ট। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে দাতাদের কাছ থেকে আনা সাহায্য বিএনপি জামায়াত আত্মসাৎ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়। আগামীতে নিজের পায়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলা উদ্যোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এবারও ভূষিত করা হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে। 1420 বঙ্গাব্দের হিসেবে এবার মোট 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় বিশেষ এই পদক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে 4টি প্রতিষ্ঠান ও 28 জন কৃষি ব্যক্তিত্বকে পুরস্কার তুলে দেন। গুণীজনদের হাতে পদক তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, কৃষি অর্থনীতি কোনো খাতেই বাংলাদেশের স্বাবলম্বী অবস্থান চায়নি বিএনপি। বাংলাদেশ যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের তখন পার্লামেন্টে শুনতে হলো, তখন বিএনপি ছিল অপোজিশনে, তারা বলে দিল যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যায় না। অর্থাৎ বাংলাদেশের মানুষকে দারিদ্র রাখবে, বুভুক্ষ রাখবে, কঙ্কালসার রাখবে, আর ওটা দেখে দেখে বিদেশ থেকে অর্থ এনে নিজেরা আত্মসাৎ করে খাবে। এটাই ছিল তাদের নীতি। আমরাও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা তো ভিক্ষুকের সর্দার হতে চাই না। এ সময় গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, কারো উপর ভরসা করে নয়, বরং বাংলাদেশ নিজের সামর্থ্যেই স্বাবলম্বী হবে। গ্রামীণ অর্থনীতিটা আরো বেশি উন্নত হচ্ছে এবং আয় বৈষম্য হ্রাস পেয়েছে, ধনী দরিদ্রের ব্যবধান হ্রাস পেয়েছে। এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশকে আর কখনো কেউ ওই দরিদ্র বা বিশ্বের অন্য দেশের কাছে ভিক্ষা চাওয়া দেশ এভাবে যেন কেউ আর অবহেলা করতে না পারে। বাংলাদেশ হবে বিশ্বে মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র। এছাড়া আগামীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুব সম্প্রদায়কে কৃষি খাতে বিনিয়োগের আহ্বানও জানান শেখ হাসিনা। বাঙালি জাতিকে আর যেন কেউ কখনো অবহেলা দেখাতে না পারে। আমার মনে হয় আর কেউ দেখাবে না, কারণ সে শিক্ষা তারা পেয়ে গেছে পদ্মা সেতু নিয়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের সঙ্গে মতের মিল থাকায় বেগম জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য খালেদা জিয়া কথা বলেছেন। 30 লক্ষ শহীদ বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন। খালেদা জিয়া বলেছেন যে শহীদদের সংখ্যা নিয়ে মতানৈক্য আছে, ওনার মতানৈক্য আছে, কারণ ওনার মতের সাথে ঐক্য হয়েছে পাকিস্তানের। আর কি বলেছেন?
বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, উনি চেয়েছেন। আর আপনাদের তো খবরও ছিল না। আজকে তিনি শহীদদের প্রতি অসম্মান করেছেন, তার আরো দলের নেতার নাম উচ্চারণ করতে চাই না, বুদ্ধিজীবীদেরকে অসম্মান করেছেন। যারা আন্দোলনে হারে তারা নির্বাচনও হারে, তাদের ঘরে বিজয় আসা কঠিন। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ২০ দলীয় জোট ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আন্দোলনের জন্য বিএনপি একাই যথেষ্ট। আজকে ফেলানি হলো একটি প্রতীক। ফেলানি তো ঝুলে নাই, বাংলাদেশের কোটি কোটি নাগরিক আমরা সবাই ঝুলন্ত অবস্থায় আছি। দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। ২০ দলীয় জোটের কোন দলের কে নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দিয়ে সরানো যায় কিনা সে ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার কোনো সম্ভাবনা নাই। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, শহীদ জিয়ার দল বিএনপি আন্দোলনের জন্য যথেষ্ট। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্সের প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের 11 মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $১,৫০০ কোটি বেশি। আর বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে গেছেন ৫,৫৫,০০০ শ্রমিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশিদের পাঠানো টাকা বা রেমিটেন্সের পরিমাণ তুলনামূলক বাড়ছে, কিন্তু ২০১৩ সালের শেষ দিক থেকে গত বছরের মার্চ পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় রেমিটেন্স পাঠানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ায় গত বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $১,৫৩১ কোটি। ২০১৪ সালে এসেছিল প্রায় $১,৫০০ কোটি। দেশে একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় করছে, যার জন্য জনসম্পদ রপ্তানিও বেড়েছে এবং দেশের বাইরে যে সমস্ত জনগণ কাজ করছে তারাও দেশে টাকা পাঠানোর আস্থা ফিরে পেয়েছে। রেমিটেন্সের মতো রেকর্ড সৃষ্টি হয়েছে জনশক্তি রপ্তানিতেও। ২০১৪ সালে ৪,০৯,০০০ বাংলাদেশি কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে গেলেও এবার তা দাঁড়িয়েছে ৫,৫৬,০০০-এ। বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভাবমূর্তি বাড়ার কারণে আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াটা বেড়েছে। তবে আটাপ নেতারা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এটা আরো বেশি হতো যদি আমাদের সরকারের অবস্থান কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন রাষ্ট্রদূত পর্যায়ে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাটা অব্যাহত থাকত। গত বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ওমানে ১,২৯,০০০, কাতারে ১,২৩,০০০ এবং সৌদি আরবে ৫৮,০০০ শ্রমিক গেছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় $৩০০ কোটি। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $২৫০ কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনিতে প্রথমবারের মতো গ্যাস অনুসন্ধান শুরু। সফল হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২ ঘন্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কর্মসূচি থেকে শিক্ষক নেতার অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করতেই শিক্ষকদের হেয় করে একটি মহল তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। দাবি পূরণ না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। অষ্টম বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত সব শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে বিরতি দিয়ে কলা ভবনের সামনের বটতলায় অবস্থান সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি আন্দোলন করতে চাই না, আমি ধর্মঘট করতে চাই না, আমি ক্লাসরুমে থাকতে চাই, আমি গবেষণাগারে থাকতে চাই। হুঁশিয়ার করে দিতে চাই, পরবর্তী আন্দোলন যদি আমরা করি ওই কুচুক করে আমাদের বিরুদ্ধেই করব আমরা, যারা এই বিশ্ববিদ্যালয়গুলিকে অশান্ত করতে চায়। আন্দোলনে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে অবস্থান নেন। তারা বেতন বৈষম্য নিরসনে নিজেদের দাবিতে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষকদের কাজকে কখনো ঘন্টা দিয়ে পরিমাপ করা যায় না। যারা এই ঘন্টা দিয়ে পরিমাপ করছে তারাই ষড়যন্ত্রকারী এবং তারাই গভর্নমেন্টকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তের ফলে আজকে
37টা বিশ্ববিদ্যালয় একযোগে বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করে কৃষি অনুষদের সামনে অবস্থান নেন। এ সময় অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। 3 নম্বর গ্রেড থেকে 2 নম্বর গ্রেডে একজন অধ্যাপক যেতে পারবে না, 2 নম্বর থেকে 1 নম্বর গ্রেডে যেতে পারবে না, এটা সবচেয়ে বড় ধরনের একটা বৈষম্য। উচ্চশিক্ষায় যদি বিনিয়োগ না বাড়ে তাহলে কিন্তু আমাদের এবং সম্মান না বাড়ে তাহলে আমাদের রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট সেটি ব্যাহত হবে। এদিকে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ। এদিকে একই দাবিতে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন তারা। এই সময় দাবি মানা না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। আগামী 10 থেকে 14 জানুয়ারি প্রতিদিন 1 ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া কালো ব্যাচ ধারণ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী মার্চের মধ্যে আইনি প্রক্রিয়ায় জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি। বিকেলে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে জামাত যুদ্ধাপরাধী দল জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আশা করি যে আমরা মার্চ মাসে হয়তো এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই জাতি 71 সালেই তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই তো দেশ আলাদা স্বাধীন করেছে। ঈদের সঙ্গে নতুন করে আর সম্পর্ক সৃষ্টির জন্য বাংলাদেশের জনগণ খুব একটা আগ্রহী বলে আমরা মনে করি না। আওয়ামী লীগ নেতারা বলেছেন সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য যুদ্ধ অপরাধীর মতোই নিজামীর ফাঁসির রায় কার্যকর করবে সরকার। একই সঙ্গে 2016 সালের মধ্যেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা একথা বলেন। নিজামীর ফাঁসির রায় আপিলেট ডিভিশন বলবৎ রেখেছে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারের রায় যেমনিভাবে কার্যকর করা হয়েছে নিজামের ফাঁসির রায়ও তেমনিভাবে কার্যকর করা হবে। এটা কেবলমাত্র সময়ের বিষয় মাত্র। 2016 সাল ইনশাআল্লাহ এই বছরেই জামাত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাত ইনশাআল্লাহ নিষিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মাটিতে জামাতের রাজনীতি চলতে পারে না। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাআল্লাহ জামাত নিষিদ্ধ করা হবে। তাদের অর্থের উৎস ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বন্ধ করা হবে। বেগম খালেদা জিয়া এখন হচ্ছেন বিএনপির বোঝা। শুধুমাত্র বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যার সম্পর্ক তার সাথে কোনো আলোচনা সরকারের আওয়ামী লীগের হতে পারে না, হবে না। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত 3 আসামির আজ রাতে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। যশোরের পুলিশ সুপার জানান, রায় কার্যকরকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যশোর কারা কর্তৃপক্ষ। আদালত সূত্র জানায় 1999 সালের 16 ফেব্রুয়ারি জাসদের একটি সমাবেশে বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন জাসদ নেতা কাজী আরেফ সহ 5 জন নিহত হন। এই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2011 সালে 9 জনের ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট। এদের মধ্যে 5 জন এখনো পলাতক রয়েছে। এছাড়া একজন কারাগারে মারা যায়। 20 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এদিকে এই ঘোষণার কয়েক ঘন্টা পর বিকেলে পাল্টা ব্রিফিং করে দলের অপর একটি অংশ জানিয়েছে ইসলামী ঐক্য জোট বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটই রয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। ইসলামী ঐক্য জোট সক্রিয়তা বজায় রেখে জোটের কর্মতৎপরতা চালিয়ে যাবে এবং ইসলামী ঐক্য জোট ঘোষণা করছে যে 20 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলামী ঐক্য জোট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটে ইসলামী ঐক্যজোট ছিল এবং থাকবে। পরবর্তী কর্মসূচি আমাদের আগামী 15 দিনের মধ্যেই দলের সংবিধান অনুযায়ী নির্বাহী কমিটির সদস্যগণের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যার সময় আরো থাকছে, লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নিহত অর্ধশতাধিক, দায় স্বীকার করেনি কেউ। এবং কাল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কঠিন প্রতিপক্ষ মেনে দু দলেরই ভালো খেলার প্রত্যয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে 50তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শুরু হয়ে গেছে ইজতেমা ময়দান। দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামী 10 জানুয়ারি রোববার আখে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আর 4 দিন বিরতি দিয়ে 2 পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি থেকে। ইজতেমা ময়দান থেকে ফিরে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ময়দানের 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জমায়েতে যোগদান বলে জানান মুসল্লিরা। নিয়ত হলো একটা যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়াবি আমাদের কোনো মাকসাদ নাই, এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে চাইব এইটাই যে সব মানুষের আল্লাহ হেদায়েত দিয়ে দেব, আল্লাহ তাআলা এই দেশকে শান্তি করে দেব, শান্তিময় করে দেব। আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারগণ তোমরা নিজে আগুন থেকে বাঁচাও এবং আহলদেরকে বাঁচাও। তো আমি নিজে যদি ঠিক হইতে পারি, এই সওয়ালের যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমিও এরকম সারা ময়দান ঢুকাইতে পারবো। এটা ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলা প্রশাসন কর্তৃক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য সকল টেন্ট, তাঁবু নির্মাণ করা হয়েছে। তাদের পানীয় জলের জন্য প্রায় 3.5 কোটি লিটার পানি আমরা প্রতিদিন সরবরাহ করব। পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের বাথরুমের জন্য প্রায় 600 বাথরুম কমপ্লিট। প্রতি পর্বে 5 থেকে 6,000 পুলিশ কাজ করবেন। এছাড়া প্রতিটি মোড়ে মোড়ে আমরা স্ট্রাইকিং মোবাইল রয়েছেন, সেখানে চেকপোস্ট রয়েছেন এবং এবারই প্রথম আমরা প্রত্যেকটি এলাকায় মানে মুড়ে মুড়ে আমরা সিসিটিভি লাগিয়েছি এবং আমাদের 60 সদস্যের একটা বুম ডিসপোজাল টিম থাকবেন। সব কিছু মিলে আমাদের ট্রাফিক ব্যবস্থাকে আমরা অত্যন্ত এবার শক্তিশালী করেছি। প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা 27টি খিত্তায় অবস্থান করবেন। 2 পর্বের ইজতেমায় 30 থেকে 35 লাখ মুসল্লির সমাগম হবে বলে মনে করছেন আয়োজকরা। শেখ জায়েদ, সময় সংবাদ, গাজীপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মেট্রো রেলের রুট সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে টিএসসি চত্বরের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। নকশা অনুযায়ী জাতীয় গ্রন্থাগার ও কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ দিয়ে মেট্রো রেলের রুট করা হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করবে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া রাজু ভাস্কর্য, কার্জন হল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা হুমকির মুখে পড়বে বলেও দাবি তাদের। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। পাবলিক লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, বিজ্ঞান অনুষদের লাইব্রেরি, প্রত্যেকটা লাইব্রেরির পাশ দিয়ে মেট্রো রেলটা যাবে, যেটা কিনা আমাদের পড়াশোনার যে শিক্ষা, যে আমরা যে পরিবেশটা এখানে যাচ্ছি সেই পরিবেশটা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই মেট্রো রেল রুটের বিরোধী, তবে এটা কোনোভাবে মেট্রো রেলের বিরোধী না। এখানে অনেকগুলি হেরিটেজ আছে, সেই হেরিটেজগুলি ধ্বংস হবে। আমাদের দাবিটা যাতে মানা হয়, এর জন্য আমরা সর্বোচ্চ আন্দোলন করব। কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলা আয়োজনের দাবি জানিয়েছেন এদেশের কেবল অপারেটররা। একই সঙ্গে কেবল টেলিভিশন প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি প্রচলনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। প্রতিদিনই উন্নত হচ্ছে কেবল টেলিভিশন প্রযুক্তি, আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দর্শককে আরো পরিষ্কার ও ঝকঝকে ছবি উপহার দিতে বাংলাদেশ সরকারের নেয়া কেবল টিভি ডিজিটালাইজেশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের কেবল অপারেটররাও ছুটছেন দেশ বিদেশের কেবল টিভি মেলায়। তারই অংশ হিসেবে এবার কলকাতার আন্তর্জাতিক কেবল টিভি মেলায়ও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন কেবল অপারেটর। পুরো ইন্ডিয়াতেই ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশন ইমপ্লিমেন্ট এখনো বাংলাদেশ হয়তো 1-2টা শহরে হয়েছে। আশা করছি বাংলাদেশও অতি দ্রুত হবে।
তারই প্রযুক্তিগত দিক দেখার জন্য এবং সবাই এই সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এসছে। ভারত সরকার কেবল টিভির প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় সেদেশের মানুষ সেট টপ বক্সের মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাচ্ছেন। অথচ বাংলাদেশে কেবল টিভির প্রচারে একই রকম সিদ্ধান্ত নেওয়া হলেও এর বাস্তবায়নে সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কেবল অপারেটর কিংবা দর্শক কারোই কোনো উপকার হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এটা ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন এখনকার গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগ গ্রাহকরা করবে না এবং আমরা আমাদের ব্যবসা থেকে যে মুনাফা বলেন বা যে ব্যবসা আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাই না। তবে সরকারি সিদ্ধান্ত যাই থাকুক, অনেক অপারেটরই নিজ উদ্যোগে কেবল টিভি প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি সংযোজনের কাজ শুরু করেছেন। রাজশাহীতে অলরেডি আমরা ডিজিটাল শুরু করছি, সেটআপ বক্স এখনো দেওয়া শুরু করিনি, আমরা সেটআপ বক্স দিব। এখানে দেখতেছি যে ওর সাথে ইয়ে করে কি ইকুইপমেন্টসগুলো নেওয়া যায়, সেটআপ বক্সগুলো নেওয়া যায়। 5ই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় 350 কেবল অপারেটর। সময় সংবাদ, কলকাতা। পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় 2020 সালের মধ্যে মোট বিদ্যুৎ শক্তির 10 ভাগ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে, একথা জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী এই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক 4র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। Developing this subject, we need a quality things also. And of course, we need new technologies. আমরা সারা বাংলাদেশে 44 লক্ষ বাড়িতে হোম সোলার সিস্টেম করেছি হিট কলের মাধ্যমে। পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে 13 থেকে 14 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে নেক্সট 5 ইয়ার্স। কারণ আমি যাচ্ছি 24,000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করতে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সমীক্ষা কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগের আশা, এই প্রকল্পের সফলতা এলে দেশের অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও মিথেন গ্যাস অনুসন্ধান করা হবে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জ্বালানি বিশ্লেষকরাও আশা করছেন এতে সফলতা আসলে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি ভারসাম্যহীনতা দূর হবে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 1960-এর দশকে জয়পুরহাটের জামালগঞ্জে উন্নত মানের বিটুমিনাস জাতীয় কয়লার অস্তিত্ব নিশ্চিত হওয়া গেলেও আর্থকারিগরি সীমাবদ্ধতা সহ নানা জটিলতায় এতদিন কোনো কাজেই লাগানো যায়নি কয়লা ক্ষেত্রটির বিশাল সম্ভাবনাকে। কিন্তু আশার কথা হলো দীর্ঘ কয়েক যুগ পর আবারও সরব হয়ে উঠেছে জামালগঞ্জের মাটি। সম্প্রতি দীর্ঘ 16 বর্গ কিলোমিটারের এই কয়লা ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে পেট্রোবাংলা শুরু করেছে কোল বেড মিথেন বা সিবিএম প্রকল্প, যেখানে ভূ অভ্যন্তরে 1100 মিটার গভীরতার 3টি কূপ খনন করে যাচাই করা হবে মিথেন গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা। প্রত্যেকটা ওয়েলি আমি গ্যাস কন্টেন্টটা করব, তার সঙ্গে কোলের অন্যান্য কেমিক্যাল অ্যানালিসিস করব। কিছু কিছু টেস্ট আমাদের ইন্ডিয়া থেকে ল্যাবরেটরি থেকে করাতে হবে। মিড জুন মোস্ট প্রবাবলি আমাদের পুরো পিকচারটা এসে যাবে। নীতি নির্ধারক ও পেট্রোবাংলার আশা, জামালগঞ্জে সমীক্ষায় সফল হলে গ্যাস অনুসন্ধান করা হবে অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও। এটা সবচেয়ে বেশি গভীরতায় পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি আমরা সফল হই তাহলে অন্য যেগুলির বেশি গভীরতা আমরা চেষ্টা করে দেখব অবশ্যই। এই কয়লা উত্তোলন করাটাও কঠিন ব্যাপার, কারণ অনেক নিচে 1100 মিটারের নিচে এটা এই সবচেয়ে বড় একটি কোল মাইন। এখানে যে সম্ভাবনার দিকটা হলো যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটাই আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করে আমরা গ্যাস নিয়ে আসবো। অন্যদিকে দীর্ঘদিন পড়ে থাকা ওইসব কয়লা ক্ষেত্রে গ্যাস পাওয়া গেলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি বৈষম্য কমবে বলে মত বিশ্লেষকদের। আমাদের যে কয়লাগুলো আছে যেগুলো আমরা উত্তোলন করতে পারবো না, সেইগুলো থেকে গ্যাসটা বার করে নিয়ে আসা এই প্রথম। আর দ্বিতীয়ত যে ভারসাম্যহীনতা আছে পূর্ব এবং পশ্চিমে গ্যাসের ব্যাপারে, সেটা অনেকটা মিটবে। ভূগর্ভস্থ কয়লার গায়ে লেপ্টে থাকা মিথেন গ্যাসের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে প্রাথমিক জ্বালানির নতুন উৎস তৈরি হবে বলেও আশা সংশ্লিষ্ট সবার। দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে অর্জন করতে হবে জ্বালানি ক্ষেত্রে স্বাবলম্বী একটি অবস্থান। পেট্রোবাংলা সহ জ্বালানি মন্ত্রণালয় আশা করছে দেশের কয়লা খনিগুলো থেকে যদি মিথেন গ্যাস আহরণ করা যায় তবে জ্বালানি ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার। জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, জয়পুরহাট। ময়মনসিংহের নান্দাইলে বাসে এক কিশোরী ধর্ষণের ঘটনায় বাস চালক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার
ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ বাস টার্মিনাল থেকে নরসিংদী যাওয়ার জন্য বাসে ওঠে এক কিশোরী। বাসটি নান্দাইল উপজেলার চৌরাস্তা বাস টার্মিনালে পৌঁছালে ওই কিশোরীকে নরসিংদী পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় বাসটির চালক ও হেলপার। পরে রাতে চালক আলমগীর হোসেন মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এছাড়া বাস চালক আলমগীর হোসেনকে আটক করে নান্দাইল থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতিতা কিশোরী বাদী হয়ে নান্দাইল থানায় ধর্ষণের মামলা করলে আটককৃত চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। লিবিয়ায় একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অর্ধ শতাধিক নিহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার জিলিতেন শহরের আল জাহফাল প্রশিক্ষণ কেন্দ্রে হামলাটি হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় 60 কিলোমিটার দূরে মিসরাতা শহর থেকেও বিস্ফোরণের শব্দটি শোনা যায়। দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিরোধী তবরুক ভিত্তিক সরকার এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে। হামলার দায়ভার এখনো কেউ স্বীকার করেনি। তবে লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জানিয়েছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে সেখানে। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। সাফের হতাশা কাটিয়ে এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 2:45টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপে গেল আসরের মতো এবারও ব্যর্থ হয়ে ফিরেছে বাংলাদেশ। তবে সাফের পরেই ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের সাফল্য দিয়ে নিজেদের ব্যর্থতা ঘোচাতে মরিয়া মামুনুলরা। গোল্ড কাপের গেল আসরে দুর্দান্ত পারফর্ম করেও অল্পের জন্য শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার তাই ঘরের মাঠে শিরোপার স্বপ্ন মারুফুল হক দলে বড় কোনো ইনজুরি সমস্যাও নেই। অন্যদিকে সাফের সেমিফাইনালে আফগানিস্তানের কাছে 5-0 গোলে হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। তাই বঙ্গবন্ধু গোল্ড কাপে ঘুরে দাঁড়াতে চায় তারাও। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 182তম স্থানে, শ্রীলঙ্কার অবস্থান 194। দু দলের মুখোমুখি শেষ 5 ম্যাচে দুবারই জিতেছে লঙ্কানরা। 2টি করে জয় আছে মামুনুলদের, 1টি ম্যাচ হয়েছে ড্র। এই মুহূর্তে আমার যদি আমাকে টার্গেটের কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে আমি ফার্স্ট ম্যাচটা উইন করতে চাই। যেহেতু আগে টুর্নামেন্টের প্রেশারটা নিতে পারিনি এবং আমার মনে হয় এখন অনেকটাই পরিণত হয়েছে যে কিভাবে প্রেশারটা নিতে হয় এবং এটা কিভাবে হ্যান্ডেল করতে হয় ভালোভাবে। 2014 এর বঙ্গবন্ধু কাপে আমরা বেশ প্রস্তুত হয়ে এসেছিলাম, তবে এখন আমরা ভালো ফর্মে নেই। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও আশা করি প্রথম ম্যাচে ফলাফল আমাদের পক্ষেই থাকবে। আমাদের প্রধান লক্ষ্য এই টুর্নামেন্টের মধ্য দিয়েই এসএ গেমসের প্রস্তুতিটা সেরে নেওয়া। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত বছরে নিহত 45 জন। কুড়িগ্রামের ফেলানি হত্যার 5 বছরেও ন্যায় বিচার পায়নি পরিবার। বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে সাহায্য এনে আত্মসাৎ করেছে বিএনপি জামায়াত। কৃষি স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত